কাম ব্যাক এগেইন রহস্যময় পৃথিবীর কৌতূহল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বলেও ভালো নেই, কারণ বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। চারিদিকে লুণ্ঠনা হাজার, ধর্ষণ, চুরি, লুণ্ঠন, ছিনতাই, ডাকাতি অহরহ বেড়েই চলেছে। তো আজকের ঘটনাটা এমনই একটা ঘটনা হতে চলেছে। তো আশা করছি আজকের ঘটনাটা আপনার মন দিয়ে শুনলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আর দেরি কিসের, চলুন আজকের ঘটনাটা যেরকমভাবে লেখা আছে আপনাদের মাঝে ওইরকমভাবেই উপস্থাপনা করছি। দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ের ওই ময়লা আবর্জনার স্তূপ থেকে সেই বিদ্যুতে ঘণ্টটা আমার নাকে এসে লাগছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শিউলিকে জিজ্ঞেস করলে ওই বলছে, কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি শিউলির কথা শুনে অবাক হচ্ছি। এত বিশ্রী একটা গন্ধে আমার বমি এসে যাওয়ার উপক্রম, আর শিউলি কি না বলছে ও কোনো গন্ধই পাচ্ছে না। মিথ্যা কথা বলার জন্য এখন ওর উপর আমার রাগ উঠেছে, কিন্তু কিছু করতেও পারছি না। ও আমার বয়সে বড়, যদিও আমরা একই স্কুলে পড়ি। প্রতিদিন সন্ধেবেলা আমাদের প্রাইভেট পড়া থেকে আমাদের স্কুলের এক ম্যাডামের বাসায় আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরেছি। কিন্তু রহস্যময় বিষয় হলো, আজকে নিয়ে 3 দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার মোড়ের ওই জায়গাটা থেকে। কিন্তু আমার বান্ধবী শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না। আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরেছি। মোড়টা ঠিক পেরোতেই আমার মনে হলো আমাদের পিছনে একটা ছায়ামূর্তি হাঁটছে। আমি যেখানে থামছি ছায়ামূর্তিটিও সেখানে থামছে। আমার মনে এখন ভয় লাগছে, কিন্তু শিউলি নির্ভীকভাবে আমার সাথে এগোচ্ছে। এই সামনেই ওর বাড়ি। ওর এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে। শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাকা রাজস্থর জেরে এক মানুষজন বাহিরেও নেই, যেন কোনো মহামারীতে সমগ্র এলাকা খালি হয়ে গিয়েছে এই কবেই। এদিক দিয়ে আসতে এখন আমার ভয় করে। প্রাইভেট পড়া ছাড়তেও পারছি না, কারণ কদিন বাদেই আমাদের পরীক্ষা। আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম। আমার মা ভিতর থেকে দরজা খুলে আমার দিকে তাকিয়ে রাগী মুখ নিয়ে তাকালেন। তারপর গলা ঝেড়ে বললেন, এই তোর আসার সময় কতবার না তোকে বলেছি সন্ধ্যার আগেই বাড়ি ফিরবি, কত রাত করে বাড়ি ফিরিস। আমি মাকে কোনোভাবে বুঝালাম, মা রাগ করছো কেন, ম্যাডাম তো ওই সময় ছাড়া আর আমাদের পড়াতে পারে না। তার ছোট 2 ছেলে আছে, ওদেরকে সামাল দিতেই তো সন্ধ্যার সময় পড়ানোর পর সুযোগ পান। তাছাড়া তুমি জানো আমার মাধ্যমিক পরীক্ষার সামনে, রাত তো একটু হবেই। আমার মা শান্ত স্বভাবের, তাই আমাকে আর কিছু বললেন না। তিনি রান্নাঘরে বসে চুলায় রুটি ছেঁকছে আর বললেন, তোর জন্য আমার চিন্তা হয় রে মা, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তোর বাবা তো তোকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে। এরপর অনেকে আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু আমি আর বিয়ে করিনি। আমার মেয়ে যখন আমার সাথে আছে তখন আবার কি এর বিয়ে। কথাটা বলেই মা নিজের চোখ মুছলেন। এটা মার একটা ভ্রান্ত ধারণা, বাবা আমাকে একেবারে ছোট রেখেই মারা গিয়েছেন। আর আমার মায়ের এই কথাগুলি নতুন না। উনি প্রায় সময় আমাকে গল্পের মতো করে এই কথাগুলো বলেন। আসলে আমার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময়, কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসতো বলে বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি। তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর আমার মা ডিমোনেশিয়া রোগ হয়, যার ঔষধ তিনি এখনও সেবন করেন। আসলে মার স্মৃতিভ্রংশীরা অসুখ আছে, কারণ উনি বাবাকে এখনও অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারেন না। পরদিন সকালে, মা আমি স্কুলে যাচ্ছি এই বলে বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার স্কুল বাড়ি থেকে 15 মিটার রাস্তায়। যাওয়ার সময় শিউলিকে সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো। বিষয় কি, গতকাল তো আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরলো, কোথাও আবার বাড়ির সবাই মিলে চলে গেল না তো। আমি কিছু বুঝতে পারলাম না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করব, এমন কাউকে দেখতে পেলাম না।
আবার এইদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে, লেট করে গেলে আবার দাঁড় করিয়ে রাখবে, তাই তখনই রওনা দিলাম। বিকেলে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়িতে আসি। ক্লাসের পর পড়ার চাপে আমার শিউলির কথা মনেই ছিল না। সন্ধ্যার সময় প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি। হঠাৎ দেখলাম শিউলিদের বাড়ির উম, দাওয়ায় কেউ একজন বসে আছে। কাছে গিয়ে দেখি শিউলি, কিন্তু এ কি, ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। চুল আঁচড়ায়নি, চোখের নিচে কলসিটে দাগ। আমি বললাম, কিরে তোর এই হাল কেন? কোথায় ছিলি আজকে সারাদিন? দেখলাম শিউলি আমার কোনো কানে নিচ্ছে না। দাওয়া থেকে উঠে ঘরে চলে গেল শিউলি। তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল, চল। আমি কিছু বুঝতে পারলাম না, ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় ছিলি আজকে? শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই স্তূপের মধ্যে। তারপর হেসে বলল, আরও আজ এক জায়গায় গিয়েছিলাম। তুই আমাদের বাড়িতে এসে খুঁজেছিলি না আমায়? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। গিয়েছিলি কোথায় আজকে? শিউলি আমার কথা শুনে আবারও হাসলো। তারপর ও আমাকে আর কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তার, আর গঠাই ওকে। আজকে তৃতীয় দিন। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথ সেই ময়লা আবর্জনার স্তূপের মধ্য থেকে কোনো গন্ধ আজ আসেনি। আমি বাড়ি ফিরে মাকে এই ঘটনার কথা বললাম। কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলা? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গিয়েছে? কথা শুনে আমার পুরো চেতনা অসহায় হয়ে গেল। সাথে সাথে বুকের ভিতর একটা চাপা ব্যথা অনুভব করলাম আমি। মার দিকে তাকিয়ে অস্ফুটে স্বরে জিজ্ঞেস করলাম, কি কি বলছো তুমি এসব? আমার সাথে ফাইজলামো করছো না কি তুমি? আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তোকে মিথ্যে বলতে যাব কেন? 2 দিন আগে শিউলি আমাদের বাড়িতে এসেছিল, জিজ্ঞেস করেছিল তুই কোথায় আসিস। আমি তখন বলছিলাম তুই স্কুল থেকে ফিরিসনি। ও তখন চলে গেল, কিন্তু পথে নাকি ওকে কারা যেন মেরে রাস্তার মোড়ের ওই নর্দমার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে যায়। আমি এই খবর পাই পরদিন দুপুরবেলা। শিউলির চাচা সেদিন শিউলিকে ওদের বাড়ির পিছনের দিকে কবর দিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায়। তুই তো জানিস আমার কোনো কথাই এখন আর ভালো করে মনে থাকে না, তাই শিউলির মৃত্যুর কথাও ভুলতে বলে গিয়েছি তোকে। তাই তোকে শিউলির মৃত্যুর কথা বলতে পারিনি। তুই যখন শিউলির কথা বললি তখন মনে পড়েছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শিউলি মারা গেলে তাহলে আজ 2 দিন ধরে আমি কার সঙ্গে প্রাইভেট পড়তে যেতাম আর ফিরতামই বা কার সাথে? ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। শিউলির অবশ্য স্কুল কামাই করার স্বভাব ছিল, তাই স্কুলে খুব কম যেত, কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজ যেত। আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল? যদি ও মারা গিয়ে থাকে, নাকি সব আমার মনের ভুল? না, সব ভুল হবে কিভাবে? মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শিউলি কি আমাকে কি বলতে চেয়েছিল যার কারণে ওকে মৃত্যুর পরও আসতে হয়েছে? এটা জানার পর আমি আজ কোনোভাবেই ঘুমাতে পারবো না, কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল। ওকে আমি নিজের বোনের মতো দেখি, কারণ আমার কোনো বোন নেই। শিউলিও আমাকে সব সময় পছন্দ করত। ওরকম ফুলের মতো মেয়েকে কারা মেরে ফেললো সেটা কিছুতেই মাথায় আসছে না। আমার মা এদিকে আমাকে এই ঘটনা কুয়াশার রাতে ও গোসল করিয়েছেন, কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিউলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। পরদিন সকালে আমি সোজা শিউলিদের বাড়িতে যাই। আমার শরীরে আজ খুব জ্বর, কিন্তু আমাকে যেভাবেই হোক জানতে হবে শিউলির মৃত্যু কিভাবে হলো। মাকে বলেছি আমি স্কুলে যাব, কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না। শিউলিদের বাড়িতে এখনও সেই তালা ঝুলছে। আমি তালা ভাঙার চেষ্টা করিনি, কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে। আমি জানতাম শিউলিদের ঘরের পিছনে একটা ভাঙা জানালা আছে। আমি তাই বাড়ির পিছনের জায়গাটা দিয়ে দেখি শিউলিকে যে জায়গায় দাফন করা হয়েছে সেখানটার আশেপাশে কিছু টুকরো কাগজ পড়ে আছে।
আমি যেখান থেকে একটা কাগজ নিয়ে খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্রসহ কারো নখ আর চুল। আমার বুঝতে আর বাকি থাকে না এসবের পিছনে আসলে কি আছে। আমি তবুও জ্বর জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিউলির ঘরে ঢুকলাম। ভিতরে আসার পর আমি যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। সারা ঘর জুড়ে কালো জাদু করার সব জিনিস এদিক ওদিক ছড়ানো। একটা দলিল মতো কিছু পড়ে থাকতে দেখলাম চৌকিতে। ওটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠা উল্লাতেই সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। আসলে ঘটনা হলো এরকম, শিউলির বাবা আর মা কেউই বেঁচে ছিল না। তাই শিউলির দুঃসম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করত। কিন্তু সময়ের সাথে শিউলি বুঝতে পারে সেই চাচা ওর বাবার সম্পত্তির জন্য ওকে দেখভাল করছে। কারণ ওর বাবার অনেক সম্পত্তি ছিল যা তিনি মৃত্যুকালে নিজের মেয়ে শিউলির জন্য রেখে যায়। কিন্তু সেই সম্পত্তি পাওয়ার জন্য ওর চাচা শিউলির সাথে জোর জবরদস্তি করে শিউলির থেকে সব লিখিয়ে নেয়। ওর চাচা আসলে শিউলির 18 বছর হওয়ার অপেক্ষা করছিল, আর যখন ওর বয়স 18 হলো তখন এই লোকটা এই কাগজ এই কাজটা করলো। আর শিউলি যাতে কাউকে এই বিষয়ে কিছুই না বলতে পারে তাই ওকে জানোয়ার লোকটা ওর ঘরেই আটকে রাখতো। কিন্তু যখন বুঝতে পারলো শিউলি সবাইকে বলে দেবে, তখন শিউলির চাচা কালো জাদু করে শিউলিকে মেরে ফেলার চেষ্টা করে, আর এতে সফলও হয়। কিন্তু আমার ধারণা কোনো চুক্তি লঙ্ঘনের ফলে শিউলির সেই চাচাও করলো জাদুর শিকার হয়, আর যে কারণ এই দলিলটাও সে নিয়ে যেতে পারেনি। শিউলি এই কথাটাই আমাকে বলার জন্য সেদিন কোনভাবে নিজেকে ছড়িয়েছে আমার বাড়িতে আমাকে খুঁজতে এসেছিল। কিন্তু আমাকে না পেয়ে তখন আমার সাথে দেখা করার জন্য পাড়ার মোড়ের কাছে দাঁড়ায়, কারণ আমি স্কুল থেকে ওই পথ দিয়েই বাড়িতে ফিরি। কিন্তু সেদিন আমার অনেক দেরিতে ফেরার জন্য ও আর আমার সাথে দেখা করতে পারে না। আর যা ঘটার সব এরই মধ্যে ঘটে যায়, আর আমি কিছু জানতেই পারিনি। আমি শিউলিদের ঘর থেকে বেরিয়ে এসে ওদের ঘরের দাওয়াতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে জল পড়ছে, শিউলির জন্য বুকটা ফেটে যাচ্ছে। অমন ফুলের মতো মিষ্টি মেয়েটার সাথে কি করে ওর চাচা এই কাজটা করতে পারলো সম্পত্তির জন্য? লোকটা ওকে মেরে ফেললো কি মনে করে আমি ঘর থেকে শিউলির স্কুল ব্যাগটা বের করে নিয়ে এসেছিলাম। আমি সেই ব্যাগটা খুলে ওর ব্যবহারের জিনিসপত্র আর ওর বই হাতে নিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটা কাগজ ওর বই থেকে মাটিতে পড়ে গেল। আমি হাতে নিয়ে পড়তে লাগলাম সেটা। গোটা অক্ষরে লেখা, ওর সাথে ঘটা ইদানিং এর সমস্ত ঘটনার বিবরণ লেখা। কাউকে বলতে না পারা কথাগুলো কাগজে লিখেছে শিউলি। মানুষ কত নিষ্ঠুর হতে পারে এটা ভাবতেও ঘৃণা লাগছে। আজ 1 সপ্তাহ কেটে গেছে। পুলিশ এসেছিল 4র্থ দিন। আমি খবর দিয়েছিলাম। সবকিছু বলার পর তারা শিউলির লাশ তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। তার খুঁজে খুঁজে ওর সেই চাচাকেও গ্রেফতার করে। পোস্টমর্টমের পর জানা যায় কত অকথ্য নির্যাতন ওই লোকটা করেছিল ওর উপর। আজ এসবের বিচারের দিন। ঘটনার সত্তা, লেখক নাজমুল হোসেন, অদ্ভুতুরে এস 2.22। বিদ্রোহ গল্পের লেখার ছোট ভুলগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে লিখে জানাতে বলবেন না কেমন লেগেছে আজকের ঘটনা। তো মাই ডিয়ার লিসেনার, আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, তার পাশাপাশি আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে লিখে জানিয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এমনই দুর্লভ ভয়ঙ্কর ভৌতিক ঘটনার ভিডিওগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।